রহমান রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ বুলবুল আহমেদ, তোমাদের পদার্থবিজ্ঞানের শিক্ষক। আজকে আলোচনা করব কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। তো শুরু করছি। দেখো, এখানে একটা চিত্র দিয়ে রাখছি। চিত্রটাতে একটা বস্তুকে ভূমি থেকে এই অবস্থানে আনা হয়েছে, এই অবস্থায় স্থির করে রেখে দেওয়া হয়েছে। এখন এই অবস্থায় বস্তুটির ভর ছিল 5 কেজি। 5 কেজি ভরে বস্তুটিকে যদি এই অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই যে এ, বি আর সি বিন্দুতে যখন বস্তু থাকবে, তখন শক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে কিনা, বা শক্তির যে সংরক্ষণশীল নীতিটি আছে সেটাকে সমর্থন করবে কিনা, আমরা এই সৃজনশীলটির মাধ্যমে তা বোঝার চেষ্টা করব। আমরা জানি যে শক্তির সংরক্ষণশীল নীতিতে আছে শক্তি কখনো সৃষ্টিও করা যায় না, শক্তি কখনো ধ্বংসও করা যায় না। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। এই সৃজনশীলের মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো ইনশাল্লাহ। তার আগে এই সৃজনশীলটা আমি শুরু করব, কিন্তু তার আগে কিছু মৌলিক বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। কখন বিভব শক্তি থাকে, কখন গতিশক্তি থাকে, সেগুলো একটু চিন্তা করি। মনে করো, এই যে ভূমি থেকে একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতায় আনা হলো। ধরো এম ভরে একটা বস্তু, ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে আসা হলো। মনে রাখবে যে ভূমি থেকে কোনো বস্তুকে যদি সামান্য উচ্চতাও নিয়ে আসা যায়, তাহলে বস্তুটির বিভব শক্তি থাকবেই। আর বস্তুকে যদি ছেড়ে দেওয়া যায়, সেক্ষেত্রে বস্তুটির যতক্ষণ ভূমি স্পর্শ করে নাই ততক্ষণ বিভব শক্তি এবং গতিশক্তি থাকবে। কিন্তু ভূমি স্পর্শ করলেই বস্তুটির বিভব শক্তি থাকবে না, গতিশক্তি থাকতে পারে। যেমন ধরো, এম ভরে একটা বস্তুকে ভূমি থেকে 50 মিটার উচ্চতায় আনা হয়েছে। ধরি এই জায়গাটা হলো 50 মিটার। এই উচ্চতায় যখন বস্তুটিকে স্থির করে রেখে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এই জায়গাটা যদি বি বিন্দু হয়, এই বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি থাকবে। আমরা জানি যে স্বাভাবিক অবস্থান থেকে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থানে আনলে অথবা নির্দিষ্ট কোনো উচ্চতায় নিয়ে আসলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে, সেটাই হলো বিভব শক্তি। তাহলে এম ভরে বস্তুটাকে যদি ভূমি থেকে এই অবস্থানে আনা হয়, সেক্ষেত্রে স্থির করে রেখে দিলে বস্তুটির গতিশক্তি থাকবে না ঠিকই, কিন্তু বিভব শক্তি থাকবেই। আমরা জানি যে বিভব শক্তিকে ইপি অথবা ভি দ্বারা প্রকাশ করা হয়। এটা সমান আমরা জানি যে mgh। আবার বস্তুটি মনে করো উপর থেকে ছেড়ে দেওয়া হলো, সেক্ষেত্রে যখন এ থেকে মনে করো এখানে বি অবস্থানে আসলো, বি অবস্থানে যখন আছে বস্তুটি, তখন কিন্তু ভূমি স্পর্শ করে নাই। যতক্ষণ ভূমি স্পর্শ করে নাই, আমরা মনে রাখবো যে বস্তুটি ততক্ষণ পর্যন্ত বিভব শক্তিও থাকবে এবং গতিশক্তিও থাকবে। তাহলে বি অবস্থানটা যেহেতু ভূমি থেকে উপরে, সেক্ষেত্রে বস্তুটির এক্ষেত্রে বিভব শক্তি থাকবে, বিভব শক্তি প্লাস গতিশক্তি দুইটাই থাকবে। বি অবস্থানে বস্তুর বিভব শক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে। কিন্তু যখন ভূমি স্পর্শ করে ফেলবে, তখন যদি বস্তুটি সি অবস্থান হয়, সেক্ষেত্রে মনে রাখবো যে এই বিভব শক্তিটা থাকবে না। এক্ষেত্রে শুধু থাকবে গতিশক্তি। এই গতিশক্তি আমরা বলি যে কে অথবা টি সমান হচ্ছে ½ m v²। তাহলে এই সৃজনশীলটা করার আগে আমরা বুঝলাম কি, যে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যদি কোনো ভরের বস্তু থাকে, তাহলে সেই বস্তুটির স্থির অবস্থায় শুধুমাত্র কী শক্তি থাকবে? বিভব শক্তি। কিন্তু বস্তুটিকে যদি ছেড়ে দেওয়া হয়, যতক্ষণ ভূমি স্পর্শ করে না ততক্ষণ বিভব শক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে। সুতরাং আমরা বলতে পারি যে এই বি অবস্থানে বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি থাকবে। কিন্তু যখন ভূমি স্পর্শ করবে বস্তুটি, সেই মুহূর্তে বস্তুটির বিভব শক্তি না থাকলেও গতিশক্তি থাকতে পারে। কারণ আমরা জানি যে উচ্চতা না থাকলে বিভব শক্তি থাকতে পারে না। এই যে তোমরা দেখো,
বিভব শক্তি ইপি অথবা ভি সমান হচ্ছে mgh। যদি উচ্চতাই না থাকে তাহলে তো আর বিভব শক্তি থাকতেই পারবে না, অর্থাৎ এইচের মান যদি 0 হয় তাহলে বিভব শক্তি পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে উচ্চতা না থাকলে বিভব শক্তি থাকতে পারে না। এবারে সৃজনশীলটার দিকে তাকাও। এখানে বলা হয়েছে যে ভূমি থেকে এ অবস্থানে একটা বস্তুকে আনা হয়েছে, এম ভরের বস্তু অর্থাৎ 5 কেজি ভরের একটা বস্তু এ অবস্থানে আনা হয়েছে। এই অবস্থান থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো, নিচের দিকে ছেড়ে দেওয়া হলো। তাহলে বস্তুটি এ অবস্থান থেকে বি অবস্থানে আসবে, তারপর সি অবস্থানে আসবে এবং ভূমি স্পর্শ করবে। সেক্ষেত্রে বলা হয়েছে যে এই যে এবি অংশটা হলো এসি এর 1/4 অংশ। এবি অংশটি এসি এর 1/4 অংশ। তাহলে আমরা বলতে পারি এই যে প্রথম যে গ নম্বর যে প্রশ্নটা আছে, বলছি যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। এ থেকে যখন বস্তুটিকে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি অবশ্যই একসময় ভূমিকে আঘাত করবে। সেই বেগটা আসলে কত আমরা সেটা দেখতে চাই। আমরা যে গতির যে সমীকরণ জানি, গতির জানি 4টে সমীকরণ আছে, তার মধ্যে শেষ যে সমীকরণটা আছে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এই সমীকরণটার মাধ্যমে আমরা বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে সেটা বুঝতে পারি। কিভাবে? যদি এখানে স্থির থাকে, বস্তুটি যেহেতু স্থির অবস্থান থেকে পড়া শুরু করছে, তাহলে তার আদিবেগ অবশ্যই 0 মিটার পার সেকেন্ড। আর জি এর মান আমাদের সবার জানা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং উচ্চতা, এই যে উচ্চতা সবসময় কিন্তু ভূমি থেকে কত উচ্চতায় উঠছে সেটাই কিন্তু উচ্চতা, কত দূর গেল ভূমি থেকে কত দূর সেটাই কিন্তু উচ্চতা। তাহলে এই উচ্চতা এই সমান আমরা বলতে পারি এখানে 60 মিটার। তাহলে এই যে বেগটা যদি আমরা বের করতে চাই, এই যে আদিবেগ ইউ এর মান 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 60 মিটার, এটা যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াবে 1176 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি শুধু আমরা বেগটা বের করতে চাই তাহলে রুট হবে 1176, তাহলে রুট 1176 মানে 34.29 এত মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ বস্তুটি যদি এই অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়, এই অবস্থান থেকে এই 5 কেজি ভরের বস্তুটিকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটি এই ভূমিকে 34.29 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে। এরপর বলা হয়েছে যে এ, বি এবং সি বিন্দুতে বস্তুটি শক্তির সংরক্ষণশীল নীতিটিকে সমর্থন করবে কিনা গাণিতিকভাবে দেখাইতে হবে। বস্তুটি যখন এ অবস্থানে ছিল তখন কিন্তু স্থির ছিল। এই বস্তুটিকে ছেড়ে দেওয়ার পরে যখন বি অবস্থানে আসবে আর সি অবস্থানে আসবে, তখন এ, বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীল নীতিকে সমর্থন করবে কিনা আমরা এটা এখন দেখব। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি যে বস্তু যখন নির্দিষ্ট উচ্চতায় থাকে এবং স্থির থাকে তখন শুধুমাত্র বিভব শক্তি থাকে, গতি শক্তি থাকে না। তাহলে এ বিন্দুতে, এই ঘ নম্বর প্রশ্নটা দেখো, এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি, এটা ইপি অথবা তুমি টি দিয়েও প্রকাশ করতে, ভি দ্বারা প্রকাশ করতে পারো। এই ইপি সমান হচ্ছে mgh। mgh অর্থাৎ আমরা এই যে বস্তুটির ভর দেখতে পেলাম কত, বস্তুটির ভর হলো 5 কেজি। জি এর মান আমাদের সবার জানা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ কত 60 মিটার। এটা দাঁড়াচ্ছে তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু 60, 40 এত জুল। এখন বিভব শক্তি গেল। এরপর যদি বলি যে এই অবস্থানে গতিশক্তি কত, এই অবস্থানে বা এই বিন্দুতে বস্তুটির গতিশক্তি থাকবে না। আমরা জানি যে গতি না থাকলে গতিশক্তিও থাকে না। যেহেতু স্থির আছে তাই বস্তুটির গতিশক্তি 0 হবে। বস্তুটির গতিশক্তি হবে
গতিশক্তি ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। যেহেতু এখানে বেগটা জিরো, এই বেগটা হলো জিরো, সুতরাং আমরা বলতে পারি যে এই হাফ এম ইন্টু জিরো মানে ইকে অর্থাৎ জিরো, জিরো জুল। তাহলে এই বিন্দুতে যদি মোট শক্তি বলি, এই বিন্দুতে বস্তুটির মোট শক্তি কত হবে? মোট শক্তি হবে এই যে ই এ লিখলাম, মোট শক্তিটা হলো ই এ, সেখানে ইপি প্লাস ইকে। ইপি এর মান হচ্ছে 2940 প্লাস এটা হলো জিরো, সুতরাং আমরা লিখতে পারি যে 2940 জুল। আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে যখন বস্তুটিকে বিতে ছেড়ে দেওয়া বিতে আসে তখন অর্থাৎ এবি দূরত্ব অতিক্রম করে, তখন ওই এবি এর মানটা বের করব কোথা থেকে? এই যে 1/4 এসি থেকে। এবি সমান আমরা বের করতে পারি 1/4 এসি এর মান হলো 60, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটা হলো 60 মিটার। তাহলে এটা যদি আমরা একটু 4-এর সাথে 60 কাটাকাটি করি তাহলে কত আসবে? 15 মিটার, অর্থাৎ এবি হবে 15 মিটার। এক্ষেত্রে পুশ যেহেতু আমরা জানি যে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে সেটা বুঝবো কিভাবে? এই যে বস্তু যখন এ থেকে বিতে আসছে তখন অর্থাৎ এই যে ভূমি থেকে বি উচ্চতায় আছে, সেক্ষেত্রে এই জায়গাটা এখানে হবে উচ্চতা, অর্থাৎ এই যে বি থেকে শুরু করে এই সি পর্যন্ত এই জায়গাটা এই ক্ষেত্রে উচ্চতা হবে। অর্থাৎ এ থেকে যখন বিতে আসছে বস্তু তখন উচ্চতা হবে এই বি আর সি এর এই জায়গাটা। সুতরাং এই যে এ বিটা যদি হয় 15 মিটার, তাহলে 60 থেকে 15 মিটার বাদ দিলে আমরা উচ্চতা পেয়ে যাব 45 মিটার। এখন বস্তুটির ভর আমরা জানি যে 5 কেজি, আর এই 9.8 তো জি এর মান, এবং উচ্চতাটা এখানে হবে 45 মিটার। তাহলে হিসাবটা দাঁড়াবে 2205 জুল। এখন যেহেতু আমরা জানি যে ভূমি থেকে বস্তু সামান্য উচ্চতাও যদি থাকে তখন গতিশীল অবস্থায় থাকলে তার বিভব শক্তিও থাকে, গতিশক্তি থাকে। তাহলে বিভব শক্তিটা পেয়ে গেছি। এবার তাহলে বি বিন্দুতে গতিশক্তি কত সেটা দেখব। বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি, এই গতিশক্তি যদি ইকে হয় তাহলে আমরা পাই এ হাফ এম ভি স্কোয়ার। এখানে এই যে ভি স্কোয়ারের মানটা আমরা পাবো এই যে ইউ স্কোয়ার প্লাস 2GH এখান থেকে। এক্ষেত্রে যেহেতু এই অবস্থান থেকে বস্তুটি পড়তেছিল অর্থাৎ আদিবেগ তার 0 ছিল, আর এটা ছিল 2 × 9.8 ইন্টু এই যে এ থেকে যখন বিতে আসছে তখন কত দূর আসছে। এক্ষেত্রে এই যে এইচটা কিন্তু উচ্চতা নয়, এক্ষেত্রে অতিক্রান্ত পথটা হবে, অতিক্রান্ত পথ হলো 15 মিটার। আমরা কিছুক্ষণ আগে দেখছি এবি আসছে যেহেতু 15 মিটার আসছে। তা এই ভি স্কোয়ার মানটা দাঁড়াইতেছে 294 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই মানটা এখানে বসাই দেবো, ভি স্কোয়ার মানটা এখানে বসাই দেবো। তাহলে হাফ ইন্টু এম এর মান হচ্ছে 5 কেজি, আর এই যে ভি স্কোয়ারের মানটা পেয়ে গেছি, এখানে ভি স্কোয়ারের মানটা পুরো মানটা হচ্ছে 294। তাহলে দাঁড়াইতেছে 5 ইন্টু হাফ অর্থাৎ 735 জুল। এই গতিশক্তি আমরা পেয়ে গেলাম 735 জুল। এখন তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত? সুতরাং এই যে বি বিন্দুতে বস্তুটির মোট শক্তি হবে, মোট শক্তি ইবি ধরলাম, এটা হবে এই যে ইপি পাইছি আর একটা পাইছি ইকে, এই দুটো যোগ করলে যা হবে 2205 প্লাস 735, তাহলে 2940 হয়। তাহলে আমরা দেখলাম যে এই অবস্থানেও বস্তুটির শক্তি পেয়েছিলাম 2940 জুল, বি অবস্থানেও পেয়ে গেলাম 2940 জুল। এখন যদি বলা হয় যে এই যে সি বিন্দুতে বস্তুটির শক্তির পরিমাণ কত, কিছুক্ষণ আগে আমরা দেখছি যে
যখন বস্তু ভূমি স্পর্শ করে তখন বিভব শক্তি থাকে না, কিন্তু গতিশক্তি থাকতে পারে। যেহেতু উচ্চতা থাকতেছে না সেহেতু বিভব শক্তিটা থাকবে না, কিন্তু গতিশক্তি কিন্তু থাকতেই পারে। সেক্ষেত্রে এই যে আমরা দেখলাম যে বস্তুটির বিভব শক্তি যখন ভূমি স্পর্শ করতেছে, এক্ষেত্রে অতিক্রান্ত পথটা কিন্তু 60 মিটার ঠিকই, কিন্তু তার উচ্চতার পরিমাণ 0। উচ্চতার পরিমাণ যখন 0 হবে তখন এই যে এম এর মান কত 5, তারপর 9.8 ইন্টু এটা 0, তার মানে বিভব শক্তিটা 0 হবে। এই যে ইপি যেটা সেটা আমরা পেয়ে গেলাম এখানে 0 জুল। কিন্তু যদি বলি গতিশক্তি কত, তাহলে সি বিন্দুতে যদি গতিশক্তি চাই, সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি যদি ইকে হয়, এই ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই ভি স্কোয়ারের মানটা বের করার জন্য আমরা জানি যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH। এক্ষেত্রে এই যে যেহেতু স্থির অবস্থান থেকে পড়া শুরু করেছিল সেই জন্য এটা আদিবেগটা 0, কিন্তু এটা 2, এরপর 9.8, এরপর এইচ এর মানটা এখানে কত, এইচ বলতে এখানে উচ্চতা নয়, কিন্তু এটা অতিক্রান্ত পথ, বস্তুটি উপর থেকে কত দূর আসছে সেটা মনে রাখবো। সেক্ষেত্রে এটা যেহেতু 60 মিটার আসছে সেহেতু আমরা এইচ এর মানটা বসাবো 60 মিটার। তাহলে এই যে 2 ইন্টু 9.8 ইন্টু 60, এই মানটা দাঁড়াইতেছে 796। এই ভি স্কোয়ারের মানটা যদি আমরা এখানে বসাই দিই, এই হাফ ইন্টু 5 ইন্টু 796, তাহলে এটা কত আসে দেখি। তাহলে কি বললাম যে যখন এ থেকে সিতে আসলো তখন কিন্তু উচ্চতা নেই, ভূমি স্পর্শ করে ফেলছে, কিন্তু অতিক্রান্ত পথ কতটুকু, এই গতিশক্তি বের করার সময় আমরা অতিক্রান্ত পথটা হিসেব করব। যেহেতু 60 মিটার আসছে সেহেতু এই যে অতিক্রান্ত পথটা হলো 60 মিটার, আর 60-এর সাথে 2 ইন্টু 9.8 ইন্টু 60 যদি গুণ করা হয় তাহলে ভি স্কোয়ার মানটা দাঁড়াবে 1176। সেই 1176 যদি আমরা এটার সাথে গুণ করি, এই হাফ ইন্টু 5 ইন্টু 1176 করলে আমরা পাবো এই যে 2940 জুল। এখন যদি আমরা বলি যে সি বিন্দুতে মোট শক্তি কত, সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি, মোট শক্তি হবে ই সি সমান কত, মোট শক্তিটা হবে ইপি প্লাস ইকে। ইপি পেয়ে গেছি কত 0, আর ইকে পেয়ে গেলাম 2940, সুতরাং এখানে হবে 2940 জুল। তাহলে এই উদ্দীপকটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থানে বস্তুটির যে মোট শক্তি ছিল 2940 জুল, বি অবস্থানেও সেটাই পেয়ে গেছি 2940 জুল, এবং সি অবস্থানেও পেয়ে গেছি 2940 জুল। যেহেতু এ বি এবং সি বিন্দুতে একই রকম শক্তি পাইছি, সুতরাং এই উদ্দীপক অনুযায়ী আমরা বলতে পারি যে এ বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীল নীতিটি সংরক্ষিত হয়েছে। আচ্ছা শোনো, যে এই যে গ নম্বর প্রশ্নটা আছে যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। মনে করো প্রশ্নটা এভাবে না থেকে এই রকম করে আছে, ভূমি থেকে বস্তুটিকে এই অবস্থানে উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। তাহলে তোমরা এটার আনসার করবে কিভাবে। আমরা জানি যে এই যে আমরা জানি ক্ষমতা কি, কোনো ব্যক্তি বস্তু বা যন্ত্র নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কাজ করতে পারে সেটাই হলো ওই ব্যক্তি বা বস্তু বা যন্ত্রের ক্ষমতা। এই ক্ষমতাকে যদি পি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা পাবো W/T, অর্থাৎ কাজ ভাগ সময়। আবার এই যে ডাব্লুর এর পরিবর্তে আমরা বলতে পারি যে বল গুণন সরণ। আমরা জানি যে বল প্রয়োগে যদি বস্তুর সরণ ঘটে তাহলেই কেবল কাজ হয়, তাহলে Fs/T বলতে পারি। এই এফ এর পরিবর্তে আমরা MA লিখি, ইন্টু এস তো লিখি, বাই টি লিখি। এখন যেহেতু বস্তুটিকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখানে এর পরিবর্তে
এর পরিবর্তে জি ব্যবহার হবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ হবে। আমরা জানি যে এ হলো শুধু ত্বরণ, আর যখন অভিকর্ষ ত্বরণ হয়, উপর থেকে কোনো বস্তু পড়তে থাকে, তখন সেটা হয়ে যায় জি। আবার এক্ষেত্রে এই যে অতিক্রান্ত পথ বা সরণ যেটা, সেটা আসলে এখানে হবে এইচ। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে এম জি এইচ বাই টি। এখানে বস্তুটা ছিল 5 কেজি ভরের বস্তু, এবং জি এর মান আমরা জানি 9.8, আর অতিক্রান্ত পথটা ছিল 60 মিটার। এই যে টিটা কত, টিটা এখানে বলছে 2 মিনিট। 2 মিনিটকে যদি আমরা সেকেন্ডে পরিণত করি, 2 × 60 সেকেন্ড, তার মানে 120 সেকেন্ড হয়, তাহলে 120 সেকেন্ড হবে। এটা হলো এত জুল। এখন এই 5 × 9.8 × 60 যদি করি, এটাকে আবার 120 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে আমরা পেয়ে যাব 24.5 জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডের আর এক নাম হচ্ছে ওয়াট, 24.5 ওয়াট। অর্থাৎ একটা বস্তুকে, এই এম ভরে বস্তুটা, অর্থাৎ 5 কেজি ভরে বস্তুটাকে যদি এই সি অবস্থান থেকে, অর্থাৎ ভূমি থেকে এ অবস্থানে আনা হয়, আর আনতে যদি 2 মিনিট সময় লাগে, তাহলে 24.5 ওয়াট ক্ষমতা লাগবে। তোমাদের বাড়ির কাজ থাকবে এটা, এরকম একটা সৃজনশীল, যে এম যখন 40 কেজি, অর্থাৎ এম ভরের একটা বস্তু যার ভর হলো 40 কেজি, এটাকে এ থেকে ছেড়ে দেওয়া হলো, তাহলে ভূমি স্পর্শ যখন করবে তখন 120 মিটার অতিক্রম করবে। এই অবস্থায় বস্তুটি কত বেগে, এই যে প্রথম প্রশ্নটা হলো বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, এটা তোমরা বের করবা। এরপর ওই প্রশ্নটাই এ, বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীল নীতিটিকে সমর্থন করতে পারবে কিনা, সেটা গাণিতিকভাবে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।